নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকের স্বল্প মধ্যম আয়ের মানুষ, টিসিবির পণ্য কেনার লাইনে এবার মধ্যবিত্তরাও। আগামী বছর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রো রেল। শুরুতেই মতিঝিল পর্যন্ত চালুর সম্ভাবনা কম। রাজধানীর বেশিরভাগ থানা ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। 15 থেকে 20 বছর হতাশা জানালেন তৃণমূলের নেতারা। রাজধানীতে গোল্ডেন মনিরের আরও 150 কাঠা জমি পেয়েছে দুদক। বরাদ্দ নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। টি-20 বিশ্বকাপে আজ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার লড়াই রাত 8টায়। বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি সাউথ আফ্রিকা। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। নিত্যপণ্যের লাগামহীন দাম বাড়ায় দুশ্চিন্তায় মানুষ। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবেই এক বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে গড়ে 35%। নিম্নবিত্তের সঙ্গে টিসিবি ট্রাকের সামনে এখন দাঁড়াতে হচ্ছে মধ্যবিত্তকেও। তেল, চিনি, চাল থেকে ব্রয়লার মুরগি পর্যন্ত চলে যাচ্ছে নাগালের বাইরে। বিপরীতে বাজার নিয়ন্ত্রণে শুধু চেষ্টার কথাই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে কিনতে হচ্ছে সয়াবিন তেল, দাম 160 টাকা লিটার। আর মোটা চালই বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, সরু চাল প্রায় 70 টাকা। মাস দুয়েক আগেও যে ব্রয়লার মুরগির দাম ছিল 110 টাকা কেজি, এখন তা কিনতে লাগছে 200 টাকা। আর নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে সোনালী। মাস তিনেক আগের 65 টাকা চিনি কিনতে গুনতে হচ্ছে 90 টাকা। মাসে কিনছে এক দামে, এখন কিনতে 4 দামে। 650 টাকা ছিল, যখন 680 টাকা চাইলে কাস্টমারও ঝগড়া যে গেছে মাসে 50 টাকা কিনছে 80 টাকা কেন। মানে তর্ক বিতর্কে একটা বিরক্ত হইতে আছি আমরা। লোকসান হচ্ছে যারা ক্রেতা, তাদের, ব্যবসায়ীদের কোনো লস নেই। ডিম, আলু থেকে শুরু করে একই অবস্থা অন্যান্য খাদ্যপণ্যেরও। এই বাড়তি দাম কমার কোনো লক্ষণ তো নেই, উপরন্তু তা ঊর্ধ্বমুখী। এতে নিম্নবিত্ত এখন আর দিশেহারা নয়, পড়েছে আতঙ্কে। বউ বাচ্চা নিয়ে আর শহরে থাকা আমার দ্বারা সম্ভব না। আমি নিয়ে রাখা আছি বউ বাচ্চা বাড়িতে। সরকারের ভালো উদ্যোগ নেওয়া উচিত এবং প্র্যাকটিক্যাল উদ্যোগ নেওয়া উচিত। ওই সচিবালয়ে বসে ওইটাতে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সংসার সামলাতে গরিবের টিসিবি ট্রাকে লাইন ধরতে দেখা যাচ্ছে মধ্যবিত্তকেও। সেখানে দাঁড়িয়েই নিজের নাবিশ্বাস অবস্থার কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল আমিন। পেটে ক্ষুধা রেখে মুখে লাজ রেখে লাভ নাই। আমরা বাজারের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা খুবই নাজুক অবস্থায় আছি। সরকারি প্রতিষ্ঠান এই টিসিবির হিসাবেই গত এক বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে গড়ে 35%। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সে চিরায়িত চেষ্টার গল্পই শোনাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। কোনো একটা পণ্যের দাম বাড়লে এটা যেন একটা সবাই একদম ইয়া করে যে সব পণ্যের উপরে এটা এফেক্ট পড়ে। এটা আসলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের ভোক্তাদেরও কিছু দায়িত্ব আছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ম্যানিপুলেট হয়, আমরা সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নিচ্ছি। সরকারিভাবে নানা আশ্বাস যুক্তি দেওয়ার পরও বাজারে দাম কমছে না, বরং প্রতিনিয়ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় সে নিয়ে শঙ্কিত সবাই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সরবরাহ থাকার পরও এই দ্রব্যমূল্যের এত বেশি দাম, এই বিষয়ে বিক্রেতারা কোনো সদুত্তর দিতে পারছেন কিনা এবং ক্রেতাদের ভোগান্তি কেমন দেখছেন? দেখুন, সরবরাহ থাকার পরেও কেন আসলে বাজারের দাম ঊর্ধ্বমুখী সেটা নিয়ে আসলে অতীত যারা বিক্রেতা রয়েছেন তারা কোনো সদুত্তর দিতে পারেনি, এখন দিতে পারছেন। আমরা আসলে এখানে যারা আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে, এটি একটু চট্টগ্রামের একটু অভিজাত এলাকার লোকজন আসলে এই বাজার থেকে আসে। আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে শীতকালীন বেশ কিছু সবজি ইতিমধ্যে এখানে এসছে। এর পাশাপাশি আগের যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো আসলে এখনও পর্যন্ত আসলে 60 টাকার ঊর্ধ্বে প্রতিটি সবজি 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র আলু এখনও পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এছাড়া প্রত্যেকটি
দ্রব্য আসলে এখনো পর্যন্ত ক্রয় ক্ষমতার বাইরে। এখানে যারা এইটি ছাড়াও অন্যান্য বাজারে যারা আসলে প্রতিদিন বাজার সদাই করেন তাদের সঙ্গে কথা বলে যেতে জানছি, সেটি হচ্ছে একটা সময় আসলে বাজারের যে ঊর্ধ্বগতি সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ টিম পরিচালনা করা হতো। তারা আসলে বাজারে যে মূল্য তালিকা সেটাও অনেক সময় সাটিয়ে দিতেন, কিন্তু আমরা দেখছি যে আসলে করোনা পরিস্থিতি যখন থেকে খারাপের দিকে যেতে থাকে, এর পরবর্তীতে করোনার ঢেউ এখন কিছুটা কমলেও আসলে সে ধরনের মনিটরিং এখনো পর্যন্ত হচ্ছে না। সেই কারণে কিছু অসাধু ব্যবসায়ী তারা আসলে সরবরাহ থাকার পরও এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে যদি বলি যে চট্টগ্রামে বাজারে যে শীতকালীন যে সমস্ত সবজি তার মধ্যে শিম বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, মূলা 50 টাকা, ফুলকপি 80 টাকা, বাঁধাকপি 40 থেকে 50 টাকা, টমেটো 80 থেকে 90 টাকা এবং সর্বনিম্ন যেটি ক্রয়ের ক্ষমতার মধ্যে আছে সেটি হচ্ছে আলু, সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং নতুন যে আলু সেটি 40 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটি নিয়ে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে বলছেন যে আসলে করোনার সময় তাদের যে অনেক জায়গায় আসলে সবজি উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছিল, সেটির একটি রেশ এখানে পড়েছে এবং তারা মনে করছেন যে শীতকালীন সবজি অ্যাভেলেবেল হওয়ার পরে সেই মানুষের মধ্যে যে হাউতাস অর্থাৎ দ্রব্যমূল্যের যে বাড়তি বিশেষ করে সবজি সেটির দাম অনেকটাই কমে আসবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যদি চালু করতে নাও পারে তাহলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবছেন তারা। এমআরটি লাইন 6 এর হাত ধরে মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকে মেট্রো রেল প্রকল্পকে 2 ভাগে ভাগ করে কাজ করে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল। উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার, ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশের প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1 এর সার্বিক অগ্রগতি 84.58 ভাগ। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60% বেশি। পুরো প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি 70.58 ভাগ। মেট্রো রেল প্রকল্পের কাজ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, মেট্রো রেল প্রকল্পের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বা এই সম্পর্কে আমাদের জানাবেন, আর এই বিষয়ে আসলে সাধারণ জনগণের মতামত কি? আমরা আসলে এই বিষয় সম্পর্কে সাধারণ জনগণের মতামত এখনো পাইনি, তবে আপনি জানেন যে প্রত্যেক মাস ওয়াইজ অর্থাৎ বিপিএমটিসি ঢাকা মাস রেপিড ট্রানজিট যে কোম্পানিটি রয়েছে সেখানে তার একটি অগ্রগতির প্রতিবেদন, সেই প্রতিবেদন হলে তার সাথে কথা বলছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আগারগাঁও। এখানে একটি স্টেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনি আমাদের ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন সেখানে একটি স্টেশন নির্মাণের কথা রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও, যেটা আপনি আমাদের মূল প্রতিবেদনে পড়লেন, 11.73 কিলোমিটার, ভায়াডাক্টে 9টি স্টেশন থাকবে। এই অংশের প্রথম 4টি স্টেশন শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজের 1 অগ্রগতি সেটা হচ্ছে 84.58 ভাগ। অন্যদিকে আগারগাঁও, অর্থাৎ এখান থেকে আরেকটি রুট রয়েছে, সেটি হচ্ছে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে প্রেস ক্লাব হয়ে মতিঝিলের পথে। যদিও এই অংশে এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে 60% বেশি, তবে ভায়াডাক্ট অর্থাৎ উড়াল যে পথ, সেই উড়াল পথে রেল লাইনের স্লিপার যেটাকে বলা হয় সেটি আসলে বসিয়েছে। তবে বিদ্যুতের যে লাইন আপনি জানেন যে টোটাল রেটে আসলে বিদ্যুতে চলবে, সেটি এখন পর্যন্ত আসলে সেটি বসেনি, অর্থাৎ বিদ্যুতের খুঁটি বসেছে শুধুমাত্র, কিন্তু বিদ্যুতের লাইনের যে সঞ্চালন সেটি হয়নি। কর্তৃপক্ষের সাথে আসলে আমরা বারংবার কথা বলার চেষ্টা করেছিলাম। আজকে সরকারি ছুটির দিন, শনিবার, সেহেতু আসলে তাদের সাথে কথা বলতে পারিনি। আমরা তাদের ওয়েবসাইট অনুযায়ী তথ্য পাচ্ছি, সেখানে তার আগামী বছর টার্গেটে, অর্থাৎ আগামী বছরই বাণিজ্যিকভাবে তাদের পরিচালনা করার একটি কথা রয়েছে। আপাতত লক্ষ্য হচ্ছে প্রথম প্যাকেজ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, তবে তার সম্ভব না হলে প্রাথমিক যাত্রা শুরু হবে আগারগাঁও পর্যন্ত, অর্থাৎ মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত শুরু হবে যদি সেটি সম্ভব না হয়। কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময় কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কারওয়ান বাজার টার্নওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম 2টি প্যাকেজে বিভক্ত হয় মতিঝিল আর না হয় আগারগাঁও থামতে হবে। অর্থাৎ যেই সিস্টেমটি রয়েছে সাবসি সিস্টেম বা যে সিস্টেমটি অনুযায়ী হয় আপনাকে আগারগাঁওতে থামতে হবে,
অথবা মতিঝিলে থামতে হবে। সেক্ষেত্রে কাজ যদি কারওয়ান বাজার পর্যন্ত হয়েও থাকে, সেই কারওয়ান বাজার পর্যন্ত চলাচলের কিন্তু সুযোগ নেই, এরকম একটি বিষয় তারা আসলে বলেছেন। আরেকটি বিষয় ওই যেটি বলছিলাম যে সফটওয়্যারে যে সফটওয়্যার ট্রেনটি চলবে সেটি কারওয়ান বাজার পর্যন্ত না, মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত। অতএব যদি কারওয়ান বাজার পর্যন্ত তারা প্রাথমিক কাজ শেষ করতে পারে, অর্থাৎ ভায়াডেকের আর কাজ শেষ হয়ে থাকে, বৈদ্যুতিক লাইন কিংবা খুঁটির জন্য যে কাজ থাকে সেটি হয়ে থাকলেও কিন্তু কারওয়ান বাজার পর্যন্ত চলবে না। অর্থাৎ আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ভোগান্তির একটি বিষয় ছিল যে রাস্তা কাটাকাটির ফলে, সেই আমরা আগারগাঁওর এই অংশ যদি দেখাতে চাই, সেখানে সেই রাস্তার যে কাটাকাটি রাস্তা থেকে 15 থেকে 20 বছর ধরে আওয়ামী লীগের সম্মেলন হয় না রাজধানীর বেশিরভাগ থানা ও ওয়ার্ডে। চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এতে হতাশ তৃণমূলের যোগ্য নেতারা। ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও বলছেন, সারা দেশের মধ্যে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে দুর্বল রাজধানীতেই। রাজধানী ঢাকা, রাজনীতির মিছিল, মিটিং, সভা সমাবেশের প্রাণকেন্দ্র এই মহানগরী। রাজধানীতে সামর্থ্য বিবেচনায় নির্ধারণ হয় দলের সক্ষমতা। এর ধারাবাহিকতায় টানা 13 বছর সরকারে আওয়ামী লীগ। তবে এই লম্বা সময় কেমন চলছে নগর আওয়ামী লীগের রাজনীতি? আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি 3 দলেরই কেন্দ্রীয় কার্যালয় পল্টন থানায়। তবে 18 বছর আগে 2003 সালে এ থানায় সবশেষ সম্মেলন হয়েছিল ক্ষমতাসীন দলের। এরপর 2016 সালে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও 5 বছরেও আসেনি পূর্ণাঙ্গ কমিটি। কাউন্সিল না হওয়ার, কমিটি না হওয়াতে তো গ্রাসরুটে তো একটা প্রভাব পড়েই। একই অবস্থা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 24 থানা ও 75 ওয়ার্ডে এবং উত্তরের 26 থানা ও 64 ওয়ার্ডের। কোনো কোনো থানা ওয়ার্ডে কাউন্সিল হয় না অন্তত 15 বছর ধরে। দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না। পরবর্তী জেনারেশনরা যারা, ওরা আক্ষিপ্ত বেশি। কাউন্সিল যদি না হয় তাহলে সেই নেতৃত্বের কোনো মূল্যায়ন থাকে না। কেন্দ্রীয় নেতারাও মনে করছেন, জাতীয় নির্বাচন, বিরোধী দলের আন্দোলন প্রশ্নে নগর আওয়ামী লীগের বিকল্প নেই। তবে তাদের আক্ষেপ, সারা দেশের তুলনায় ঢাকা নগর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি সবচেয়ে দুর্বল। প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি দেওয়ার একটা রেওয়াজ, আওয়ামী লীগ, ঢাকা মহানগর প্লাস অন্যান্য সংগঠনও কিন্তু একইভাবে এই রেওয়াজের মধ্যে আমরা বন্দী হয়ে গেছিলাম। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এইভাবে আসলে কোনো সংগঠন চলতে পারে না। এদিকে কেন্দ্র থেকে নির্দেশনার পর মাসখানেক ধরে নড়েচড়ে বসছেন নগর আওয়ামী লীগের নেতারা। তবে তাদের দাবি, 2019 সালের নভেম্বরে দায়িত্ব পেলেও করোনার কারণে গতি আনা যায়নি সংগঠনে। ঢাকা দক্ষিণে 8টা সংসদীয় এলাকায় ভাগ করে দিয়েছি, তারা পুরোদমে কাজ, সদস্য সংগ্রহ কাজ পুরোদমে চলতেছে। কেন্দ্রভিত্তিক কমিটি, ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি আমরা ইনশাল্লাহ আমাদের সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ করে যেতে পারবো। ডিসেম্বরে আমরা প্রস্তুতি নেব, জানুয়ারির মধ্যে আমরা শেষ করব। হ্যাঁ, ওয়ার্ড এবং আমরা ইউনিটগুলোতেই বেশ ব্যাক পাইছি, কারণ ওদের সাথে আমরা কখনোই এইভাবে মিলিত হই নাই, এইভাবে যোগাযোগ রক্ষা করি নাই। এরই মধ্যে ঢাকার উত্তরে ইউনিট সম্মেলন শুরু হলেও এখনো প্রস্তুতি পর্যায়ে আছে দক্ষিণ আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি শারদীয় দুর্গা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করা দরকার। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে সেই কারণে তারা এমন একজনক ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি বলেন, অপশক্তি চায় না দেশ এগিয়ে যাক। এই দেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটাকে বিসর্জন দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এখন, যেহেতু আগামী 2 বছর পরে নির্বাচন। এ কারণেই তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা একটি, যে এই দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা তাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের রাজধানীতে আরও 150 কাঠা জমি খুঁজে পেয়েছে দুদক। রাজ্যকে নথিপত্র থেকে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নেয়া এসব জমির মূল মালিক গোল্ডেন মনির। দুদক বলছে, মনিরের অবৈধ সম্পদের তালিকায় যুক্ত হচ্ছে এসব সম্পদও। রাজকের নিয়ম অনুযায়ী একজন নাগরিক একটির বেশি সরকারি প্লট বরাদ্দ নিতে পারেন না, কিন্তু গোল্ডেন মনির ভুয়া নামে বরাদ্দ নিয়েছেন 100 প্লট।
ইতোমধ্যে যার 40টি চিহ্নিত করেছে দুদক। ব্যক্তি মালিকানা ছাড়া প্রাতিষ্ঠানিক প্লটও বরাদ্দ নিয়েছেন মুনির। উত্তরার 11 নম্বর সেক্টরে 10-এর এ রোডে 4 নম্বর প্লটটি 94 কাঠার, যা একটি সমবায় সমিতির নামে বরাদ্দ নেন তিনি। গোল্ডেন মনির যখন এখানে আমাদের দোকানপাট ছিল তখন সে আইসা একটা করে ছবি তুলছে আর 5,000 টাকা করে দিছে, পরে আমরা এমনি সরে গেছি। মনির সাহেবের প্লট এটাই শুনছিলাম, কিন্তু এটা যে মনির সাহেবের আমি কখনো দেখি নাই। একইভাবে একটি স্কুলের নামে পূর্বাচলের 1 নম্বর সেক্টরের 60 কাঠা জমি বরাদ্দ নেন গোল্ডেন মনির। তবে কোনো জমিতেই নেই প্রতিষ্ঠানের সাইনবোর্ড। কী প্রক্রিয়ায় এসব জমি বরাদ্দ নিয়েছিলেন মুনির, তাই এখন খতিয়ে দেখছে দুদক। অনুসন্ধান রিপোর্টে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে, নিজেকে কুক্ষিগত করা। তো কাজে এখন এটার যদি অনুসন্ধান করে যদি দাখিল করে দেয় তাহলে এটা আদালতের আদেশে জব্দ করা যেতে পারে। সাইনবোর্ড থাকার না থাকে কিছু যা আসে না, এটা আদালতের আদেশে জব্দ যদি হয়ে যায় তাহলে সম্পত্তিটি মোটামুটি সিকিউর হয়ে গেল। সব মিলিয়ে রাজধানীতে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের 355 কাঠা বা প্রায় 18 বিঘা জমি চিহ্নিত করেছে দুদক। গোল্ডেন মনিরের নামে আরও 13 বিঘা জমি রয়েছে বলে তথ্য আছে দুদকের কাছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,854 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 17,811 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 305 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.71%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,69,162 জনে। সুস্থ হয়েছেন আরও 271 জন। এ নিয়ে মোট সুস্থ 15,32,936 জন। রাজধানীতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রায় শূন্য। করোনার জন্য কিছু বেড রেখে অন্যান্য রোগীর চিকিৎসা চলছে হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার রোগী কমলেও হাসপাতালে করোনা চিকিৎসা পুরোপুরি বন্ধ করা ঠিক হবে না। রাজধানীর মহাখালীতে 1000 শয্যার ডিএনসিসি করোনা হাসপাতালে নেই আগের মতো ঠা। হাসপাতাল পরিচালক বলছে, রোগী কমে যাওয়ায় অন্য হাসপাতালের করোনা রোগী এনে এখানে চিকিৎসা হতে পারে। সেখানকার পেশেন্টগুলো যদি এখানে এনে একত্রিত রেখে এখানে ম্যানেজমেন্টটা চলতে থাকলো, বিশাল অনেক বড় মানুষ রোগীরা যে চিকিৎসাটা এখন অনেক কঠিন হয়ে গেছে, সেই তাদের বিশেষ করে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটা সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কয়েক মাস আগে করোনা রোগী বেড়ে গেলে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা শুরু হয়। বর্তমানে সেখানে মাত্র 7 জন করোনা রোগী আছে। সাধারণ রোগীর সংখ্যাটা আমাদের অনেক বেড়েছে আগের চেয়ে, তো সেই অনুযায়ী আমরা দুইটাই কিন্তু আলাদা করে রাখছি। যদি কোভিড রোগী যদি ভর্তি আছে কিছুটা হলে তো আমাদের 7 জন হলেও আছে এবং আসছে। যদি কোনো কারণে যদি বেড়ে যায় সেই ব্যবস্থাপনা আমাদের আছে, কিন্তু অবশ্যই আমরা আশা করছি যেটা বাড়বে না, কারণ যেহেতু ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভালোভাবে চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা নির্ধারিত কোনো হাসপাতাল এখনই বন্ধ করার চিন্তা নেই, তবে শয্যা কমিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু কোভিড আক্রান্ত সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেহেতু যে সমস্ত কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছিল সেখানে কোভিডের জন্য কিছু সিট রেখে বাকি হসপিটালকেই নন কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা এটাকে নয়া স্বাভাবিকতা বলছি। এ সময়ে যখন করোনার সংক্রমণ বাড়বে তখন করোনা প্রতিরোধী কার্যক্রমের সাথে সাথে করোনা রোগীর চিকিৎসার কার্যক্রমটা জোরদার করা, যখন কমবে তখন সেই হাসপাতালের শয্যা এবং সেই জনসংখ্যাকে জনবলকে অন্যত্র সঠিকভাবে ব্যবহার করা। হাসপাতালে রোগী কমলেও যে কোনো ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8টায় শুরু হয় উদ্ধার কাজ। গত 3 দিনে নদী থেকে তোলা হয়েছে মোট 12টি যানবাহন। এদিকে ফেরিটি উদ্ধার করতে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়ায় পৌঁছে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার সকাল 7টা থেকে তৃতীয় দিনের মতো পাটুরিয়ায় ফেরি উদ্ধার কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। এই সময় সেখান থেকে সরিয়ে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। ফেরি উদ্ধারের বিষয় নিয়ে কথা বলতে গেলে বিরূপ আচরণ করেন তিনি।
পরে জানান উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নয়, অভিযানে অংশ নেবে রুস্তম। প্রত্যয় জাহাজ দিয়ে, এটা অনেক বড়, এটা 250 টনের। এখানে আমাদের দরকার 20 থেকে 30 টন ওজন, যেই পানির নিচে যেই ট্রাকগুলো আছে বা যানবাহনগুলো আছে। এখন সেটার জন্য আমরা চেষ্টা করছি। পানিতে থাকা বেশিরভাগ গাড়ি তোলা হলেও ফেরিটি কখন উদ্ধার করা যাবে তা নিশ্চিত করে জবাব দিতে পারেননি চেয়ারম্যান। এই ধরনের স্যালভেজ অপারেশন সময় সাপেক্ষ ব্যাপার। ফেরিটাকে সোজা করতে হলে কাটিং লাগবে। আগে আমরা যেই ক্ষতি হয়েছে যে লোকগুলোর, ফেরিটা তো সরকারি জিনিস, আমরা আস্তে আস্তে উঠাবো, কিন্তু আগে যে প্রাইভেট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের ট্রাকগুলো উঠিয়ে আমরা তাদেরকে যাতে হস্তান্তর করতে পারি। এদিকে এই ঘটনা তদন্তে 5 সদস্যের আরও একটি কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের যে কমিটিটি হয়েছে সেটি 5 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু ফেরিটি উদ্ধার করতে যদি সময় লেগে যায় তাহলে হয়তো তাদের তদন্ত প্রতিবেদন দিতে আর একটু সময় লাগবে। শনিবারের মধ্যে পানিতে ডুবে থাকা সব যানবাহন উদ্ধার করা যাবে বলেও আশা প্রকাশ করেছে BIWTA। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। পাটুরিয়ায় ফেরি উদ্ধার অভিযান নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরি উদ্ধারের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এখন পর্যন্ত কয়টি যানবাহন উদ্ধার করা হয়েছে? আপনি জানেন যে 14টি যানবাহন নিয়ে কিন্তু পাটুরিয়া 5 নম্বর ঘাটে এই ফেরি আমানত শাহ কিন্তু ডুবে গেছিল গত বুধবার। এরপরে আজকে চতুর্থ দিন চলছে। তো চতুর্থ দিনে গতকাল BIWTA এর যে চেয়ারম্যান তিনি এসে আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে প্রত্যয় যে শক্তিশালী জাহাজ ফেরি উদ্ধারের জন্য সেটি কিন্তু আসছে না, আসছে রুস্তম। আর রুস্তম, আপনি জানেন রুস্তম কিন্তু এই ফেরি উদ্ধারের জন্য আসছে না, রুস্তম আসছে এই কিছু এখানে যে ডুবে যাওয়া কিছু যানবাহন সেগুলো ফেরির পাশেই রয়েছে, সেগুলো হয়তো তারা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে, এই জন্যই হয়তো রুস্তম আসছে। আমি এই কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ এই রুস্তম এই ঘাটে এসে পৌঁছাবে, এখনো আসেনি। তো আসলেই তাদের কার্যক্রম এখানকার BIWTA এর যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলবে এবং দিক নির্দেশনা নিয়ে তারা কাজ শুরু করবেন। আর আমি এই সকালে 8টায় থেকে আজকে চতুর্থ দিনের মতো কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 2টি মোটর সাইকেল পানি তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে এবং এই ফেরির হয়তো নিচে ফেরির তলদেশে হয়তো আরেকটি যানবাহন আছে, সেটি উদ্ধারের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফেরি উদ্ধার করতে পারবেন। জানেন যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে কিন্তু আবার ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে, যে কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে প্রায় 5 কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। তবে এখানে যাত্রীবাহী কোনো বাস নেই, আছে মালবাহী কাভার্ড ভ্যান, এগুলো। আমি BIWTA যে এখানকার মহাব্যবস্থাপক জিল্লুর রহমান তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটা আমাকে জানিয়েছেন, যেহেতু শিমুলিয়া কাঁঠালবাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ নৌরুট, সেখানে ফেরি চলাচল বন্ধ হয়েছে, সে কারণে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপটা বেড়ে গেছে। তবে এখানে যে 18টি ফেরি আছে, অর্থাৎ 10টি রোরো ফেরি, বড় এবং ছোট 8টি ফেরি আছে, এসব ফেরি দিয়ে তারা যে যানবাহনের যে চাপ বাড়ছে সেটি তারা সামাল দিতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। ফেরি ডুবির ঘটনা জানাতে মানিকগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল মঞ্জুর রহমান। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। লাইসেন্স নিয়েও কাজ শুরু করতে পারেনি বেশিরভাগ মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। মৌলভীবাজারে আগাম আমন কাটায় ব্যস্ত কৃষক, নতুন জাতের ধানে কম সময়ে ভালো ফলন হওয়ায় লাভের আশা। রাজধানীর জুরাইনে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামে এক তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাতে জুরাইনে আলম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রাকিবের পরিবার জানায়, রাব্বি নামের স্থানীয় এক তরুণ রাকিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। অবস্থার অবনতি হলে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন রাকিবকে। এ ঘটনায় কদমতলী থানায় রাব্বি সহ 9 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার ছেলে আমার কামাই করে খাওয়া, আমার ছেলে জুতার মার্কেটে কাজ করে। আয়শা বলে, দেখ তোর বাপে ফোন দিছে,
তোরে মাইরা ফালাইতে কইছে। আমি কি হয়েছে না হয়েছে আমার এক একজন টানতাছে আর কি, অনেকজন লোক তো আমার এক একজন টানতাছে। টানার পরে আমি ঘুরে আমার বাইরের দিকে তাকাইলাম, ও ঠিক পেটটা ধরে ওই নিঃশ্বাস ফালাইতে পারতাছে না। দেশে লাইসেন্সধারী মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিংহবাগী বাজারে এখনও সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। পর্যাপ্ত অবকাঠামো এবং বিনিয়োগের অভাবে কার্যক্রম শুরু করতে পারছে না তারা। তবে এই সুযোগ নিয়ে কেউ গ্রাহক প্রতারণা করলে এবং প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম চালালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিযোগিতা কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আর্থিক সেবা দিতে এবং প্রান্তিক পর্যায়ের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে 2010 সাল থেকে শুরু হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। সহজে টাকা উত্তোলন, প্রদান, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সহ প্রায় সব ধরনের বিল পরিশোধ, অনলাইনে কেনাকাটা সহ বিভিন্ন কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা। তবে 11 বছর পেরিয়ে গেলেও সক্রিয়ভাবে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান। যদিও তথ্য বলছে বর্তমানে লাইসেন্স সক্রিয় আছে 14টি প্রতিষ্ঠানের। ফলে পূর্ণ প্রতিযোগিতা তৈরি না হওয়ায় সার্ভিস চার্জ হিসেবে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ডিজিটাল যেতে গেলে আসলে কি লাগবে, টোটাল ইকোসিস্টেমটা গড়া লাগবে। গড়তে গেলে এখন আরও একটু জায়গায় যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? কারণ হচ্ছে যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই জায়গাটা একটা মনোপলিস্টিক একটা চলছে বাজারে। সকল ব্যাংক তাদের এই প্রোডাক্টটা নিয়ে সেভাবে মার্কেটে উপস্থিতি আমরা দেখি না। তো আমরা জানি যে অ্যাবাউট 15 such providers are active. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে মোবাইলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য উপাত্ত নেওয়া হচ্ছে। একচেটিয়া সুবিধা আদায়ের প্রমাণ মিললেই ব্যবস্থা। তাদেরকে আমরা চিঠি দিয়েছি বিভিন্ন তথ্য উপাত্ত চেয়ে। এটি সংগ্রহের পর আমরা এটা বিশ্লেষণ করব। তারপর যদি দেখি যে এখানে প্রতিযোগিতা বিরোধী কিছু হচ্ছে তাহলে অবশ্যই আমাদের হস্তক্ষেপ চলে আসবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও বলছে শুধু ব্যবসা করার মানসিকতা নয়, নিশ্চিত করতে হবে গ্রাহক সেবা। রেটকে যেমন কনসিডার নিতে হবে, পাশাপাশি তার গুণগত মানটাকেও কনসিডার নিতে হবে। এই দুটো কম্বাইন করার পরে যখন ব্যালেন্সিং করতে পারবে সে ততটুকু মার্কেটে এগিয়ে থাকবে। এদিকে সবশেষ গত 28 সেপ্টেম্বর মোবাইল সেবায় আধিপত্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং আর্থিক সেবা প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক সমতা আনতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে পদ্মায় ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। এসব মাছে 6 লাভ মুন্সিগঞ্জের হাটগুলো। তবে বাজারে ওঠা বেশিরভাগই ডিমলা ইলিশ। পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়লেও দাম বেশ চড়া। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাওয়ার মৎস্য আড়ত ও বিভিন্ন বাজারে দীর্ঘদিন পর ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকায় খুশি বিক্রেতারা। আগের থেকে প্রচুর ইলিশ পাওয়া যায়, ভোরের আলোর থেকেই ক্রেতাকার বেশি আহে, ব্যাপারী বেশি আহে। মাছ ভাই 22 দিন নিষেধাজ্ঞার পর প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ উঠতেছে। ভোর থেকেই হাটে ভিড় করেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা। তবে বেশিরভাগ ডিমওয়ালা মাছ ধরা পড়ায় সামনে ইলিশ উৎপাদন কমার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। অভিযানটা 10 দিন আগে দিয়ে ফেলাইছে, আরো 10 দিন পরে দিলে ভালো হতো। ইলিশের এই নিষেধাজ্ঞাটা 30 দিন করার জন্য, তাহলে আমার মনে হয় যে সমস্ত ইলিশ নিরাপদে ডিম পাড়তে পারবে। বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে আরেকটু ছোট ইলিশ। 1.5 কেজি সাইজের যে ইলিশটা, এই ইলিশটা 1300 থেকে 1400 টাকা কেজি আছে। আর যেটা 1 কেজি সাইজের মাছটা, এটা আপনার 1100, 1150 টাকা, 1000 টাকা কেজি আছে। বিভিন্ন জায়গার থেকে লোকজন আইসা ভিড় করতেছে ইলিশ কেনার জন্য। ইলিশে আনন্দ উল্লাসের মধ্যে জেলেরা মাছ ধরা এবং মাছ যারা ক্রেতা তারাও খুব আনন্দ উল্লাসে মাছ কিনতেছে। এবছর মুন্সিগঞ্জে 2000 মেট্রিক টনের বেশি ইলিশ আহরণের লক্ষ্য মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজারে আগাম জাতের রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। কম সময়ে অধিক ফলন হওয়ায় নতুন জাতের ধানে লাভের আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হলে একই জমিতে বছরে 3টি ফসল আবাদ করা সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম রোপা আমনের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। খেতে ধানের দোলা দেখে ভালো লাভের আশা করছেন তারা। ধান আমরা কাটা আরম্ভ করছি, কাটছিও কিছু, আর
18 থেকে 20 মন দর ধান। 18 থেকে 20 মন হইব ধান। এখন সরকারের কাছে এইটাই আমরা রইল আবেদন রইল যে ন্যায্য মূল্যটা ধানের পাওয়ার লাগি। হাইব্রিড সাইর ক্ষেত করলাম, এখন মনে করো 110 দিনে আমরা ধান কাটতাম পারছি, এখন আমরা ধানটা ভালো হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন ধানের জাতটি স্বল্পকালীন হওয়ায় বোরো আবাদের আগে একই জমিতে আগাম শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সরিষা বোনা হবে, সরিষার পরে সেখানে হবে বোরো, অর্থাৎ আমরা চাচ্ছি রূপা আমন এবং বোরো এই দুটোর মাঝখানে সরিষা বা ডাল যে কোনো একটি ফসল সেখানে করার জন্য, যাতে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়। বাজারে ধানের ন্যায্য মূল্য পেলে আগাম জাতের ধান চাষে কৃষক আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। 75 যেটা আমাদের সবচেয়ে আগাম জাত, এটা আমরা অলরেডি কাটা শুরু করেছি এবং এরপরে আমরা সরিষা করতে পারবো বোরোর আগে, এবং অন্যান্য যেগুলো জাত আছে এগুলো আমরা সুন্দরভাবে আমরা লক্ষ্যমাত্রা চাইতেও ইনশাল্লাহ আমাদের আবাদ ভালো হবে। চলতি আমন মৌসুমে 1,01,425 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 425 হেক্টর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ৭১-এর 50টি ছবি নিয়ে প্রদর্শনী হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়াস প্রসেসে। ছবিগুলো তুলেছেন ফরাসি আলোকচিত্রী মার্ক রিবু। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 50 লাখ। 5 থেকে 11 বছরের শিশুদের ফাইজারের টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সাতক্ষীরা পৌরসভার অর্ধেক এলাকা বছরে 6 মাস তলিয়ে থাকে পানিতে। ভুক্তভোগীদের দাবি, সময়ের সাথে সাথে সমস্যা বাড়লেও নজর নেই কর্তৃপক্ষের। নদী ভরাট ও অপরিকল্পিত চিংড়ি ঘের জলাবদ্ধতার কারণ উল্লেখ করে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের এপ্রিল থেকে ডুবে আছে সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর ও বদ্দিপুর কলোনি। আর মে মাস থেকে ডুবে আছে মধুমোল্লারডাঙ্গি, বকচড়া, রইসপুর, বাকাল এলাকা। এসব এলাকায় এক বাসা থেকে অন্য বাসা যেতে নিতে হয় ভেলার সাহায্য। ঘরের বাইরে বের হতে ভোগান্তির পাশাপাশি গৃহস্থালীর দৈনন্দিন কাজেও ঝুঁকির অন্ত নেই। পানি স্থায়িত্ব হয়ে দাঁড়ায় আছে, পানি কোনো সরার কোনো লাইন নেই। আমাদের এই রাস্তায় পানি, উঠোনে পানি, ঘরের ভিতরে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি। বাথরুমের সমস্যা, খাওয়ার পানির সমস্যা। আমাদের হাতে গ্যাসে দুটো রান্না করতে হচ্ছে, একবার করে রান্না করি। 3-4 মাস ধরে আমাদের এদিকে পানি থাকে, কষ্ট হয়। নদী ভরাট ও অপরিকল্পিত চিংড়ি ঘের জলাবদ্ধতার প্রধান কারণ বলছেন জেলা নাগরিক কমিটির নেতারা। অপরিকল্পিত চিংড়ি ঘের বা মৎস্য ঘের, একই অবস্থা সাতক্ষীরার যে নদী খালগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা আছে, নেট পাঠা দিয়ে করা আছে, অবৈধ দখলদাররা দখল করে আছে। পাওপো বলছে, নদী খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে বেশ কিছুটা সময় প্রয়োজন। অন্যদিকে সরকারের বরাদ্দকৃত অর্থ যথাযথ কাজে লাগানোর তাগিদ স্থানীয় সংসদ সদস্যের। একটা সমন্বিত পদক্ষেপ না নিলে মূলত জলাবদ্ধতা এইভাবে হবে না। তারপরেও বেতনামরিচ চাপ খনন করলে আমরা মনে করি 70% জলাবদ্ধতা দ্রুত সমাধান হবে। জলাবদ্ধতা নিরসন কল্পে 476 কোটি টাকা, উইচ ইজ এ গুড অ্যামাউন্ট। এই টাকাটা খরচ করলে পৌরসভা অর্থাৎ শহর বা শহরতলিতে বা আমাদের জেলায় জলাবদ্ধতা নিরসন হবে অনেকাংশে, তবে সে খননটা যথাযথভাবে হতে হবে। সাতক্ষীরা পৌরসভায় 3 লক্ষাধিক লোকের বাস, এর মধ্যে 1/3 মানুষ দিন কাটছে পানিবন্দী অবস্থায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ৭১-এ না দেখা 50টি ছবি নিয়ে প্রদর্শনী চলছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়াস ফ্রসেসে। ছবিগুলো তুলেছেন ফরাসি আলোকচিত্রী মার্ক রিবু। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ 1971 শোক ও সকাল নামের এই প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। বাঙালির মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে ৭১ নভেম্বরে ফ্রান্স থেকে কলকাতায় মার্ক রিবু ঘুরে দেখেন শরণার্থী শিবির ও মুক্তাঞ্চল। ৩রা ডিসেম্বর মিত্রবাহিনীর সঙ্গে বাংলাদেশে ঢোকেন উত্তর পূর্ব সীমান্ত দিয়ে। পরে ব্রহ্মপুত্র পার হয়ে জামালপুরে পৌঁছে তার ক্যামেরাবন্দি হয় বিজয়ের সেই অবিস্মরণীয় মুহূর্ত। মিত্রবাহিনীর ঢাকা প্রবেশের সময়কার উচ্ছ্বাস দেখেছেন তিনি ক্যামেরার চোখে। তুলেছেন মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনাদের ধরা পড়ার ছবিও। 18 ডিসেম্বর গৃহবন্দী থেকে মুক্তির পর ফিল্মে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এতদিন বাঙালির চোখে আড়ালে থাকা মুক্তিযুদ্ধের তেমন 50টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। তাতে নতুন প্রজন্মের আগ্রহ বেশ। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত খুবই দারুণভাবে উনি চিত্রিত করেছেন জায়গাগুলো। এখানে অসংখ্য ছবি যেই ধরনের পয়েন্ট অফ ভিউ আমরা আগে দেখিনি। আমরা সবসময় দেখি যে হ্যাঁ অনেক মৃতদেহ রাস্তায় রাস্তায় পড়েছিল, যেগুলো এখানে এগুলো আসলে প্রকাশ পায়নি, এটা অন্য একটা দিক প্রকাশ পেয়েছে যেটা আমরা নর্মালি দেখতে পাই না। এসব ছবি ফ্রান্সের গিমে মিউজিয়াম থেকে প্রদর্শনের জন্য এনেছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। পরে আরও কিছু ছবি আনতে চান তারা। মার্কিবের অন্য ছবি নিয়েও আমাদের একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে, তাহলে বিশ্বের মুক্তি সংগ্রামের সঙ্গে বাংলাদেশের মুক্তি সংগ্রাম যে জড়িত সেটাও আমরা খুব তুলে ধরতে পারবো। আর 50টা ছবি তো আমাদের হাতে থাকছে, ফলে আমরা অনেক রকমভাবে ভাববো আমরা মার্ক রিবুকে নিয়ে। মার্ক রিবুর জন্ম ফ্রান্সের লিওর পাশের এলাকা সাঁ-জেনি লাভেতে 1923 সালে। 5 বছর আগে 93 বছর বয়সে প্যারিসে মৃত্যু হয় তাঁর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 50 লাখ। প্রথম মৃত্যুর পর 21 মাসে এই প্রাণহানি। এ পর্যন্ত 221 দেশ অঞ্চলে 24 কোটি 65 লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 22 কোটি 33 লাখের বেশি। 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য মেলে। প্রথম মৃত্যুর ঘটনা 11 জানুয়ারি। চীন থেকে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভাইরাসের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে প্রাণহানি। করোনা ঠেকাতে লকডাউনের পথে যেতে হয় বিশ্বের প্রায় সব দেশকেই। এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। 2020 সালের 11 এপ্রিল বিশ্বে করোনায় মৃত্যু দাঁড়ায় 1 লাখে। মাত্র 2.5 মাসে সে সংখ্যা ছাড়ায় 5 লাখ। এরপরের 3 মাসে সে সংখ্যা দ্বিগুণ হয়। বিশ্ব করোনায় আরও 10 লাখ মারা যায় 2020 সালের 28 সেপ্টেম্বর থেকে 2021 সালের 15 জানুয়ারি পর্যন্ত। এরপরে 3.5 মাসে বিশ্ব করোনায় প্রাণহানি 20 লাখ থেকে দাঁড়ায় 32 লাখে। অর্থাৎ এই সময়ে করোনা কেড়ে নেয় 12 লাখ প্রাণ। আর মে থেকে 6 জুলাই পর্যন্ত বিশ্বে আরও 8 লাখ মানুষের মৃত্যু হয়। এর পরের 3 মাসে করোনায় মারা যায় আরও 10 লাখ মানুষ। করোনা সংক্রমণ ও প্রাণহানি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 7,63,000। প্রাণহানিতে এরপরেই অবস্থান ব্রাজিলের। এ পর্যন্ত দেশটিতে 6,07,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর ভারতের অবস্থান তৃতীয়। এ পর্যন্ত মারা গেছে 4,57,000-এর বেশি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিশুদের জন্য করোনার ফাইজার ও বায়োএনটেক টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন FDA। এই প্রথম 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দেয়া হলো। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 7,554 জনের। এছাড়াও একদিনে শনাক্ত হয়েছে 4,62,000 জন রোগী। বিশ্বে মোট আক্রান্ত 24 কোটি 67 লাখেরও বেশি রোগী। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 1,535 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ শনাক্ত হয়েছে 75,390 জন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটিতে সংক্রমণের হার বাড়ায় সকল জনগণকে দ্রুত টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 648 জনের। এক সপ্তাহে সেখানে সংক্রমণ বেড়েছে 44% ও মৃত্যুর হার বেড়েছে 55%। রাশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি 1,163 জনের। আফগানিস্তানে বর্তমানে তালেবান বাহিনীর প্রধান প্রতিদ্বন্দ্বী IS। দেশটির জালালাবাদ শহরে প্রতিনিয়তই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। দুই দলই এখন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। যে কোনো মূল্যে ISকে প্রতিহতের ঘোষণা তালেবানের। আগস্টের মাঝামাঝিতে কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সবকিছু নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এরই মধ্যে সরকার গঠন করে দেশ চালাতে শুরু করেছে তালেবান। কিন্তু তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ISকে। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়তই ঘটছে সহিংসতার ঘটনা। স্থানীয়ভাবে দাইশ নামে পরিচিত IS রাস্তার পাশে বোমা পেতে রাখা, গোপন হত্যাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত। আগের সরকারের বিরুদ্ধে একই কৌশল অবলম্বন করেছিল তালেবান বাহিনী। কাবুলে ক্ষমতা গ্রহণের পর অতিমাত্রায় কট্টরপন্থী না হওয়ায় তালেবান বাহিনীকে মুরতাদ বলে আখ্যা দিয়েছে IS। আর ISকে ধর্মদ্রোহী চরমপন্থী আখ্যা দিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছে তালেবান।
জালালাবাদের নানগারহার প্রদেশে তালেবানের গোয়েন্দা সংস্থা প্রধান ডাক্তার বশি, যার বেশ খ্যাতি আছে। পার্শ্ববর্তী কুনার শহরে একটি শক্ত ঘাঁটি থেকে আইএসকে বিতাড়িত করতে সাহায্য করেছিলেন তিনি। বশির গর্বের সঙ্গে জানান, তালেবান বাহিনী বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্বেগে কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, তাদেরকে যে কোনো মূল্যে পরাজিত করা হবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে আজ রোমাঞ্চকর লড়াই। গ্রুপ 1-এ দুই শক্তিশালী দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। দুবাইতে ম্যাচ শুরু রাত 8টায়। একই গ্রুপের খেলায় শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়বে শারজাতে। এই ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুটাও তাদের রাজস্বিক। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে জিতেছে অনায়াসে। নেট রান রেটে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অজিদের পরাস্ত করতে পারলে সেমির পথ অনেকটা সুগম হবে ইংল্যান্ডের। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে সদর্পে ফিরেছে অস্ট্রেলিয়া। থামিয়েছে বিশ্বকাপে লঙ্কানদের জয়যাত্রা। ডেভিড ওয়ার্নারের রানে ফেরা অজিদের স্বস্তি দিচ্ছে। তবে অস্ট্রেলিয়ান ব্যাটারদের আসল পরীক্ষা হবে ইংলিশ বোলিং লাইনআপের সামনে। অ্যাশেজের আগে শর্টার ফরম্যাটের এই লড়াই জিতে আত্মবিশ্বাস বাড়াতে মুখিয়ে দুই দলই। খুব কঠিন একটি ম্যাচ খেলতে যাচ্ছি। অস্ট্রেলিয়া আসরের অন্যতম ফেভারিট, তবে আমরা ওদের সম্পর্কে ভালো জানি। দুর্দান্ত লড়াই হবে। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লোজ ম্যাচে হারের পর ক্যারিবীয়দের দাপটের সঙ্গে হারিয়ে আসরে ফিরেছে প্রোটিয়ারা। হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী প্রথায় সমর্থন জানানোয় ডিকক আবারও ফিরছেন একাদশে। তার জন্য জায়গা হারাতে পারেন হেনরিক ক্লাসেন। এদিকে চোট সমস্যা কাটেনি তরুণ লঙ্কান স্পিনার মাহিশ থিকসানার। তার বদলে খেলতে পারেন আকিলা ধনঞ্জয়া। টানা 4 ম্যাচ জেতার পর অজিদের বিপক্ষে হারে শ্রীলঙ্কার জয়রথ থেমেছে। আবারও জয়ের ধারায় ফিরতে মুখিয়ে সানাকার দল। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ 6 টি-20 হেরেছে তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 রানে হেরেছে মাহমুদুল্লাহর দল। সুপার 12-এ টানা 3 হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল টিম টাইগার্সের। 143 রানের টার্গেটে বাংলাদেশ থেমেছে 139 রানে। বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয়েছে। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপে টিকে থাকল উইন্ডিজ। টি-20 ম্যাচে ভুল যত কম ততই সুযোগ বেশি ম্যাচ জয়ের। মাহদি লিটনের এই ভুলগুলো উইন্ডিজকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে বারবার। শুরুর মোমেন্টাম বাংলাদেশের। মুস্তাফিজ, মাহদি, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা উইন্ডিজ টপ অর্ডার উইকেট বিলিয়ে গেছেন। গেইল, লুইস, হেডমায়ার ফিরেছেন মাত্র 32 রানের মধ্যে। রাসেলকে রান আউটে ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। তারপরেও লম্বা বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ভুল করার সুযোগ নেই। জীবন পেয়ে দুজনে ইনিংস মেরামত করেছেন। চেস দেখে শুনে খেললেও শান্ত থাকেননি পুরান। সাকিবকে পরপর 2 ছক্কা হাঁকিয়ে তাণ্ডবের আভাস দিয়েছেন। উইন্ডিজ যখন 100 রানে পৌঁছায় তখনও বাকি 23 বল। 57 রানের পার্টনারশিপ জোড়া ধাক্কায় ভেঙেছেন শরীফুল। তাতে খুব একটা লাভ হয়নি। শেষ ওভারে মুস্তাফিজকে 3 ছক্কা হাঁকিয়ে 142 রানের চ্যালেঞ্জিং টোটাল এনে দেন হোল্ডার। আত্মবিশ্বাসীন ব্যাটিং লাইনআপের কাছে 143 রানও পাহাড় সম। ওপেনিংয়ে বড় চমক লিটন নয়, নাইমের সঙ্গে ব্যাটিংয়ে সাকিব। 2 ওপেনারের ধীরগতির ব্যাটিং চাপ বাড়িয়েছে। ওপেনিংয়ে সফল হতে পারেননি সাকিব। নাইমও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের আসলো 29 রান। সুযোগ পেয়ে সৌম্য করলেন 17। তীব্র সমালোচনার মুখে থাকা লিটন হাল ধরেছেন। মুশফিক উইকেট বিলিয়ে আসার পর মাহমুদুল্লাহ ও লিটন দলকে জয়ের পথে রাখেন। শারজার উইকেটে শেষ 4 ওভারে 33 রান তোলা সময়ের অপেক্ষা মাত্র। সেটাকেই কঠিন বানিয়েছেন মাহমুদুল্লাহ লিটন। শেষ ওভারে খেলা নিয়ে বিপদ বাড়িয়েছেন মাহমুদুল্লাহ আফিফ। শেষ পর্যন্ত শেষ বলে হারতে হয়েছে 3 রানে। আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। জয়ের একেবারে কাছে গিয়ে হারতে হলো, যেখানে বড় দায় ফিল্ডিংয়ের সাথে বাংলাদেশ ব্যাটসম্যানদের। বাকি 2 ম্যাচে এই ভুলগুলো শুধরাতে না পারলে
হতে পারে আরও বড় ভরাডুবি। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসে মোমেন্টাম ধরে রাখতে পারেনি মাহমুদুল্লাহর দল। এই ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তনে হিতে বিপরীত হয়েছে। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন সাকিব। ক্যাচ ফসকে ম্যাচ হাতছাড়ার গল্প লিখেই চলেছে বাংলাদেশ। এদিন তিনটি ক্যাচ হয়েছে হাতছাড়া। শেখ মাহিদি নিজের বলেই ক্যাচ ছাড়লেন, প্রায়শ্চিত্ত করার সুযোগটাও হেলায় হারালেন। হোল্ডারকে তালুবন্দি করতে ব্যর্থ আফিফ। 9 রানে জীবন পাওয়া রোস্টন চেজের ব্যাটে 39 রান। হোল্ডার শেষ ওভারে 2-6 হাঁকিয়ে হতাশা বাড়িয়েছেন টাইগারদের। একটা সময় উইন্ডিজকে 100-র ভেতরও আটকে রাখার সম্ভাবনা জেগেছিল। ক্যাচ মিসের পাশাপাশি লিটনের স্ট্যাম্পিং এর সুযোগ হাতছাড়াতে মোমেন্টামও হারিয়ে গেছে। 3 ওপেনারের একাদশে শুরুর ব্যাটিংয়ে সাকিবের থাকাটা অবাকের। 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওপেনিং অ্যাডভেঞ্চারে সফল হলেন না সাকিব। 3-এ নেমে সাকিব তো রান পাচ্ছিলেন। পরিবর্তনটা কি খুব জরুরি ছিল? মাঠের বাইরের আলোচনায় কান দিয়েছেন মুশফিকও, কিন্তু বারবার সুইপ, রিভার্স কিংবা স্কুপ শটের চেষ্টায় তার আউটগুলো বড্ড দৃষ্টিকটু। ম্যাচের ওই মোমেন্টে তার আউট চাপ বাড়িয়েছে। 3-এ নামা লিটন ম্যাচ জিতিয়ে দিতে পারতেন সব সমালোচনার জবাব। শেষ ওভারের সমীকরণ মিলিয়ে মাহমুদুল্লাহ হতে পারতেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কিন্তু তীরে এসে তড়ি ডুবল। আরও একবার হাতের মুঠোয় থাকা ম্যাচ হারতে হলো। আরও একবার ভুল থেকে শিক্ষা নেওয়া হলো না মাহমুদুল্লাহদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটনের আউটটাই বাংলাদেশে হারের মূল কারণ। শেষ ওভারে জয় ছিনিয়ে আনতে না পারায় নিজেকে দোষ দিচ্ছেন টাইগার অধিনায়ক। ক্যাচ মিসও হারের পথ তৈরি করেছে স্বীকার করেছেন, তবে সতীর্থদের দোষ দিতে নারাজ, বলছেন ক্যাচ মিস খেলার অংশ। বাকি 2 ম্যাচে ভালো কিছু করতে চায় টিম টাইগার্স। ব্রাভোর বলে লং অনে লিটনের সেই শটটা আশা দিয়েছিল। বল যখন হাওয়ায় ভাসছিল, মাহমুদুল্লাহ ভেবেই নিয়েছিলেন ছক্কা হয়ে গেছে। বাউন্ডারি লাইনে 6 ফুট 6 ইঞ্চির হোল্ডার বল ধরতে ভুল করেননি। এই ক্যাচটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। ব্রাভোর ওই বলে অলমোস্ট যদি এটা 6টা হয়ে যেত তাহলে আমরা আর কি একদম অনেক এগিয়ে যেতাম আর কি। আমার মনে হয় ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ওই ম্যাচের, কারণ লিটনও খুব সেট ছিল। শেষ বলে স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ। 4 হাঁকাতে না পারায় নিজেকেই দোষ দিচ্ছেন। ডু অর ডাই ম্যাচে ক্যাচ ছাড়লে মূল্য দিতেই হবে। সতীর্থদের আগলে রাখলেও ক্যাচগুলো ধরা উচিত ছিল বলছেন ক্যাপ্টেন। 2টা চান্স এসেছিল, ওই চান্সগুলো যদি নিতে পারতাম প্রবাবলি আরো 10টা রানের টেস্ট হয়তো কম হতো, আমাদের জন্য হয়তো বা চেষ্টা ইজি হতো। বাট চেষ্টা করেছি এখন আর কি, হয়তো বা কারণ টি-20 খেলায় এরকম ক্লোজ মার্জিন অনেক সময় হয়। টানা 3 হারে সেমির আশা শেষ, তবে স্বপ্ন শেষ হচ্ছে না বাংলাদেশের। এখনো বিশ্বকাপ থেকে অনেক কিছুই পাওয়ার আছে বলছেন মাহমুদুল্লাহ। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। টানা 3 জয় টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের পথ মসৃণ করল পাকিস্তান। আফগানিস্তানকে 5 উইকেটে হারালো মেন ইন গ্রিন। 148 রানের টার্গেট 6 বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল। রান তারা শুরুতেই রিজওয়ানের বিদায়ে ধাক্কা খায় পাকিস্তান। ফাখার জামানকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন বাবর আজম। ফাখার 30 রানে ফিরলেও লড়াই চালিয়ে গেছেন বাবর। শেষ দিকে আসিফ আলীর বিধ্বংসী ব্যাটিং পাকিস্তানকে জয় এনে দেয়। 4 ছক্কা হাঁকিয়ে 1 ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন আসিফ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সাবধানী শুরু জাজাই শাহজাদদের, তবে ইমাদ ওয়াসিমের স্পিনে বেশিক্ষণ টিকতে পারেনি জাজাই। হতাশা বাড়িয়ে গেছেন শাহজাদ। চাপ সামলাতে ব্যর্থ আসগার আফগান। রাহমানুল্লাহ গুরবাজকে 10 রানে ফেরান হাসান আলী। গুলবাদিন নাইবকে নিয়ে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ নবী। তাদের 71 রানের অবিচ্ছিন্ন জুটিতে চ্যালেঞ্জিং টোটাল পায় আফগানিস্তান। লিগ 1-এ শেষ মুহূর্তে নাটকীয়তায় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে লিলকে হারিয়েছে
2-1 গোলে। তারকা সমৃদ্ধ পিএসজির এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। 31 মিনিটে জোনাথন ডেভিডের গোলে লিড নেয় লিল। প্রথমার্ধে সে গোল শোধে ব্যর্থ হয় মেসি নেইমাররা। বিরতির পর আর্জেন্টাইন তারকাকে উঠিয়ে ইকার্দিকে নামান কোচ পচেত্তিনো। তবে তাতেও লাভ হয়নি। চাপে থাকা পিএসজিকে 74 মিনিটে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিউস। শেষ দিকে নেইমারের বাড়ানো বলে কোনাকুনি শটে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেয় ডি মারিয়া। এতে 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে পিএসজি। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।